দ্য কনভারসেশনের বিশ্লেষণ। শেখ মুজিবের দুই খুনিকে ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। এবং সর্বশেষ জানাবো তারেক রহমান, বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা কর্মকর্তাদের সঙ্গে যে সমঝোতা করে বড় ছেলেকে লন্ডনে পাঠিয়েছিলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্য কনভারসেশনের বিশ্লেষণ। শেখ মুজিবের দুই খুনিকে ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালানোর আগে ছাত্র ও জনতার বিপ্লবকে ঠেকাতে হাসিনার সর্বশক্তি প্রয়োগ করেন। এতে করে নিহত হন শত শত মানুষ। সাধারণ মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে। হাসিনাকে ফেরত আনা যাবে? ভারত কি তাকে ফেরত দেবে? এই বিষয়টি বিশ্লেষণ করেছে বিশ্লেষণী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন। তারা বলেছে, ভারত শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত দিয়েছে, চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে। বিশ্লেষণে দ্য কনভারসেশনস বলছে, হাসিনা পালিয়ে যাওয়ায় এখন তার অনুপস্থিতিতেই আদালত বিচার করতে পারবে, কিন্তু এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় বিষয়টি হলো, বিচার শেষে আদালত যে রায় দেবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে। ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে। তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয়। কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে, কারণ 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজে ফিরিয়ে আনা যায়। আর বাংলাদেশ ও ভারত উভয় দেশেই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়া ছিল। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের দুই হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। দণ্ড কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেয় না, কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও দুইজনকে 2020 সালে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোসলে উদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে 2020 সালের 11 এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরদিকে এই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। দ্য কনভারসেশন আরও জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে 1 বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই দুই দেশেই দণ্ডনীয় হতে হবে। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে এসব অভিযোগের বিচার ভারতে করা হয়। হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট হবে, যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। সংবাদ মাধ্যমটি বলেছে, চুক্তিতে থাকা 10 নম্বর শর্তটি বিষয়টি আরও সহজ করে দিয়েছে। এই শর্তে বলা আছে, কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই তাকে প্রত্যর্পণ করা হবে। এজন্য অপরাধের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে হবে না। তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে, সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। আর বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। আবার এই চুক্তিতেই উল্লেখ আছে, হত্যা চেষ্টা, হত্যা, অপহরণ ও হত্যায় উস্কানি দেওয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না। হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই ক্যাটাগরিতে পড়েছে। এছাড়া হাসিনা নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেওয়া হতে পারে। এতে করে তার প্রত্যর্পণের দাবিটির আর কোনো মূল্য থাকবে না, কারণ রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রত্যর্পণ করা যায় না। শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, কিন্তু এবার তার ভারত থাকার বিষয়টি জটিল হয়ে পড়েছে, কারণ অন্তর্বর্তী সরকার তার কূটনীতিক পাসপোর্ট বাতিল করেছে। প্রকাশনীটি বলেছে, প্রত্যর্পণের বিষয়টি চুক্তির চেয়ে কূটনীতির ওপর বেশি নির্ভরশীল, কারণ শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই কাউকে ফিরিয়ে আনা সম্ভব। তারেক রহমান, বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা কর্মকর্তাদের সঙ্গে যে সমঝোতা করে বড় ছেলেকে লন্ডনে পাঠিয়েছিলেন।
বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেফতার আতঙ্ক। জানুয়ারি মাসের 11 তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। অনেকের মনে তখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন? তারেক রহমানের সম্ভাব্য গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান। ঢাকার সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাড়িতে তারেক রহমান তখন অস্থির সময় পার করছেন, এমন একটি চিত্র ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। অথচ মাত্র 6 মাস আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তারেক রহমানের ছিল দৌড়দণ্ড প্রতাপ। তারেককে ফেরত আনার পথ কেন এখনো কঠিন? আইনি মারপ্যাচে আটকে গেছে খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন 111 নিয়ে বিএনপির ভেতরে কি প্রতিক্রিয়া হয়েছিল? সমালোচনা রয়েছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিল সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। বিএনপির ক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সঙ্গে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেন। রিমান্ড ও তারেক রহমান গ্রেফতারের পর মিস্টার রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাব এর বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার ওপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। আদালতে দেয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10 জানুয়ারি লিখেছিল, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় মিস্টার রহমানের ওপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের দর কষাকষি তারেক রহমান গ্রেফতার হওয়ার প্রায় 6 মাস পরে খালেদা জিয়া নিজেও আটক হন। তারও আগে 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া ছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতারের পর খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের ওপর চাপ বাড়তে থাকে। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। জিয়াউর রহমান যে 5টি বিষয় তাকে আলোচিত, সমালোচিত, বিতর্কিত করেছিল, 40-এর বিএনপি কি সবচেয়ে কঠিন সময়ে অপারেশন ক্লিন হার্ট 2022 সালে যেভাবে পরিচালনা করেছিল সেনাবাহিনী, তৎকালীন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনে 5 বছর বইতে এই সংক্রান্ত একটি ধারণাও দিয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গ্রেফতারের পর গুঞ্জন হচ্ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে। অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে খালেদা জিয়া শেষ পর্যন্ত তার 2 পুত্রকে নিয়ে দেশের বাইরে চলে যাবেন, লিখেছেন মিস্টার হোসেন। তবে ওই গুঞ্জন পরে আর সত্য বলে প্রমাণিত হয়নি। 2008 সালের গোড়ার দিকে অনেকটা পরিষ্কার হয়ে যায় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও সেনাবাহিনীর প্রধানের ওপর আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। তখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। বস্তুত পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে। 2008 সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্যে আলোচনা চালায় সরকার, যদিও সবকিছুর মূল চাবিকাঠি ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে। কিন্তু 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার বৈঠক করেন। বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো। 2007 সালের 11 জানুয়ারি পর্দার আড়ালে কি ঘটেছিল? বাংলাদেশে 1-11 রাজনীতিতে আরও শক্তিশালী করেছে হাসিনা ও খালেদাকে। বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমেদ তখন কারাগারে ছিলেন।
তবে ওই সময়ের বিভিন্ন বিষয় নিয়ে তিনি পরে যে বইটি লিখেছেন তাতে তিনি খালেদা জিয়া ও সেনা কর্মকর্তাদের মধ্যে দর কষাকষি নিয়ে বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। মিস্টার আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেননি, একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।